ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই ক্রুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। অনিয়ম দূর করে আনা হবে স্বচ্ছতা, ক্রিকেটকে নিয়ে যেতে হবে নতুন উচ্চতায়। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে এমন ঘোষণা দিলেন ফারুক আহমেদ। বলছেন গঠনতন্ত্র পরিবর্তন করে যোগ্য লোকদের বোর্ডে আসার পথ তৈরি করে যেতে চান। ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সকালের বোর্ড সভায় নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে সেই পদে আসেন ফারুক। পরে মিরপুরে সংবাদ সম্মেলনে চন্দিকা হাথুরুসিংহকে না রাখার ব্যক্তিগত সিদ্ধান্তে অটল থাকার কথা জানান নতুন সভাপতি। ফারুকের বিশ্বাস তামিম ইকবাল আরো 2 বছর ক্রিকেট খেলবেন, আর তা না হলে তাকে বোর্ডে দেখতে চান তিনি। বোর্ড মিটিং তো কতই হয়, তবে দিন বদলে নতুন 2024-এ বিসিবির এই বোর্ড সভা যেন একটু আলাদা। সভা শুরুর আগেই নিশ্চিত হয়ে যায় দেশের বাইরে থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন নাজমুল হাসান পাপন। চলমান বোর্ডের 8 পরিচালক আকরাম, সুজন, মাহবুব আনামরা সহ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসা নতুন 2 পরিচালক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে বেলা 11টার পর শুরু হয় সভা, যেখানে অবসান হয় পাপন যুগের। সর্বসম্মতিক্রমে দায়িত্ব পান সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সভা শেষ হলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর ভেন্যু ঠিক হয় মিরপুর স্টেডিয়াম। বোর্ড সভা সংক্ষিপ্ত হলেও সংবাদ সম্মেলন চলে প্রায় ঘণ্টাখানেকের বেশি। পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। কিন্তু দুর্নীতি রুখবেন কিভাবে? ফারুকের পাশেই যে পাপনের সময় সবচেয়ে বিতর্কিত পরিচালকরাই রয়ে গেছেন। আকরাম খান, মাহবুব আনামদেরকে নিয়ে কি সফল হওয়া সম্ভব ফারুকের? যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোশ্চেন ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। ফারুক আগেই জানিয়েছিলেন চন্দিকা হাথুরুসিংহের চাকরিতে রাখার কোনো কারণ নেই। দায়িত্ব পেয়ে এখন কি ভাবছেন? প্রশ্ন ছিল তামিম কি খেলবেন নাকি বোর্ডে আসবেন। চন্দিকা হাথুরুসিংহের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স। এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে, তাইলে আমি খুব খুশি হব। বোর্ডের পুনর্গঠন চলমান থাকবে বলে জানিয়েছেন নতুন সভাপতি। অনুপস্থিত থাকা 13 পরিচালক পরের 2 সভাতে না আসলে তাদের জায়গায় আসবেন বেশ কয়েকজন নতুন মুখ। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। অবশ্যই অভিনন্দন বার্তা জানাতে চাই ফারুক আহমেদকে। একদম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য সাবেক বাংলাদেশ দলের অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক পদে তিনি ছিলেন, তো নতুন পদযাত্রা শুরু হবে তার হাত ধরে। একদম তার এই যে একটা পরিবর্তন আসলে বিসিবিতে তার পদচারণার মাধ্যমে, এর ফলে তার উপর আসলে আমাদের সকলেরই পুরো বাংলাদেশের হয়তো বা ক্রিকেট নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন পূরণ হোক সেটাই আমাদের সবার আশা থাকবে। এবং একেবারেই আজকে প্রেস কনফারেন্সের পর সেই আশা হয়তো আরও বেড়েছে, সবাই সামনের দিকে তাকিয়ে আছেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। খন্দকার জামিল উদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হবেন, সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ, চলে আসবেন। ধন্যবাদ। নতুন শুরু, নতুন দিন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্লিজ বসবেন। জামিল ভাই, আপনার কাছে যে প্রথম প্রশ্নটা, সাবেক পরিচালক হিসেবে আপনি ঠিক এই নতুন সময়ে নতুন একজনের হাত ধরে এগিয়ে যাবে, যেহেতু মূল আসনে তিনি বসেছেন, প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে স্বস্তির ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘদিনের একটা বিসিবির যে একটা 15 বছর ধরে যে একটা একনায়কতন্ত্র চলেছে সেটার অবসান হয়েছে। নন্দিত ক্রিকেটার ফারুক আহমেদ ভাই দায়িত্ব নিয়েছেন, তাকে অভিনন্দন জানাই ফাহিম ভাইকে, দ্য মোস্ট ডিজার্ভিং পারসন ইন বাংলাদেশ ক্রিকেট, যিনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। ফারুক ভাই কিন্তু 2টো মেয়াদে আমাদের সময়ে কিন্তু উনি প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে আরও একটা উনি 2015-16 এই সময়ে আবারও প্রধান নির্বাচনের দায়িত্ব পেয়েছেন। বাট ফারুক আহমেদ সেই ব্যক্তি যিনি অনিয়মের প্রতিবাদ করে সেই সময় পদত্যাগ করেছিলেন। উনি ওনার ব্যাপারে যে হস্তক্ষেপগুলি ঘটছিল নির্বাচনের ব্যাপারে, সেটা উনি মেনে নিতে পারেননি এবং সেই কারণে উনি পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করার ইতিহাস কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডে কেন সব জায়গাতেই প্রেশার না দিলে কেউ পদত্যাগ করে না, বাট
নিজের থেকে পদত্যাগ করে উনি কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তো এরকম একজন ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, তাকে অভিনন্দন জানাই। তার সঙ্গে ফাহিম ভাই যুক্ত হয়েছেন, ওনারা মিলে একটা নতুন ক্রিকেট দিগন্তের সূচনা করবেন, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। এবার একটু যদি দল নিয়ে কথা বলি, তাহলে হাতুরু সিংহের ব্যাপারে বলেছেন যে তাকে রাখতে চান না, তার মতামত আগেও দিয়েছিলেন এই পদে আসার আগে, সেই ব্যাপারে অটল থাকার কথাও জানিয়েছেন। এই ব্যাপারে আপনার অবজারভেশনটা জানতে চাইবো। সেই সাথে তামিম ইকবালকে আরও 2-3 বছর খেলার কথা বলেছেন, সেইটার ব্যাপারেও আপনার অবজারভেশনটা জানতে চাইবো। আসলে মজার ব্যাপার কি, এই হাতুরু সিংহের ব্যাপারে প্রথম থেকে আমিও কিন্তু ফারুক ভাইয়ের সঙ্গে সোচ্চার ছিলাম যে কোনোভাবেই, আমি তাকে এমনও বলেছিলাম যে ওয়ার্ল্ড কাপের পরে ভারত থেকে বাংলাদেশে আসতে না দিয়ে তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া উচিত, এরকম বক্তব্য আমি মিডিয়াতে বলেছিলাম। একই সঙ্গে ফারুক ভাইও কিন্তু সোচ্চার ছিলেন তাকে না রাখার ব্যাপারে, তাকে বিদায় করে দেওয়ার ব্যাপারে। আমাদের ভাবনাটা এক জায়গায় কিন্তু মিলেছে, সেটা হচ্ছে যে এই হাতুরু সিং আমাদের জন্য আসলে কোনো উপকার বয়ে আনবে না। যে হাতুরু সিং আমাদেরকে পিঠ দেখিয়ে কোনো কিছু না বলে, আমাদের কন্ট্রাক্টের তোয়াক্কা না করে, বিসিবির তোয়াক্কা না করে, কোনো পদত্যাগপত্র না দিয়ে উনি আমাদেরকে পিঠ দেখিয়ে চলে গিয়েছিলেন, সে হাতুরুকে আনার তো কোনো মানে হয় না। তো হাতুরের ব্যাপারে ফারুক ভাই আজকে বলেছেন যে তার স্ট্যান্ড আগের মতোই আছে, উনি হাতুরাকে চান না। আমি ওনাকে সাধুবাদ জানাই যে এই হাতুরা দিয়ে আসলে আমাদের ক্রিকেট এগোবে না। সুতরাং যত দ্রুত সম্ভব তাকে পরিবর্তন করে একজন ভালো মানের কোচ যত দ্রুত বিসিবি নিয়োগ দিতে পারে, ততই বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল। আরেকটা বিষয় হচ্ছে তামিম ইকবালের ব্যাপার। আসলে তামিম ইকবাল, দেখেন, তামিম ইকবাল কিন্তু এখনও ক্রিকেটের মধ্যেই থাকার কথা ছিল, কিন্তু ওনার হঠাৎ করেই অবসরের চিন্তা করা, তারপরে তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে আসা, তারপরে আবার নিজের থেকে হুট করে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া, ব্যাপারটা কিন্তু আসলে ঠিক ওর সঙ্গে যায় না। এত সেন্টিমেন্টাল হয়ে একটা দল পরিচালনা করা কিন্তু আসলে কঠিন। আর যেদিন উনি দলনায়ক থেকে পদত্যাগ করেছেন, সেদিনই কিন্তু আসলে ওনার কফিনে পেরেক ঠোকা হয়ে গেছে। কারণ আপনি যদি ক্যাপ্টেন থাকেন, আপনাকে বাদ দেওয়া কিন্তু এত সহজ নয়। যখনই আপনি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিলেন, তখন কিন্তু এই হাতুরা গংরা সক্রিয় হয়ে উঠলো যে এখন তো আর তাকে সরাতে কোনো বাধা নাই, এবং তারা একটা চক্রান্ত করে তামিমকে দল থেকে বাদ দিয়ে গেল। কিন্তু আমি মনে করি ওই ওয়ার্ল্ড কাপে তামিমেরই নেতৃত্ব দেওয়ার দরকার ছিল। উনি পদত্যাগ না করলে উনিই কিন্তু নেতৃত্বটা দিতেন, এবং সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো এই সেন্সে যে তামিম ইকবাল যতটুকু আমার, ইফ আই এম নট রং, 34টা ম্যাচে 61 ম্যাচে অধিনায়কত্ব করেছেন, তার মধ্যে 34টা ম্যাচ তিনি জিতেছেন, যে তার পার্সেন্টেজে ওনার হারটা কিন্তু বেশি। উনি সফলভাবে বাংলাদেশ ক্রিকেটকে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন, এবং তার নেতৃত্বে আমরা 3 নম্বর পজিশনে থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপে, যে ওয়ার্ল্ড কাপের আগে যে র্যাঙ্কিংটা হয়, সেখানে আমরা 3 নম্বর পজিশনে থেকে ওয়ার্ল্ড কাপে খেলতে গেছিলাম। সুতরাং তাতেই কিন্তু বোঝা যায় যে তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে দলটা ভালো করছিল। উনি এই সেন্টিমেন্ট দেখিয়ে উনি পদত্যাগ করে খেলবো না, অধিনায়কত্ব ছেড়ে দিয়ে আসলে বাংলাদেশ টিমটা উনি ছন্নছাড়া করে দিয়েছেন, এবং উনি চলে যাওয়াতেই কিন্তু আমাদের এই যে ওয়ার্ল্ড কাপে যে ভরাডুবি, আমি মনে করি এই ওয়ার্ল্ড কাপে আমাদের খুব ভালো একটা সুযোগ ছিল। যদি আমাদের টিমটা একাত্ম থাকতো, তামিম ইকবালের নেতৃত্ব থাকতো, তাহলে আমি মনে করি এই ওয়ার্ল্ড কাপে যে রেজাল্ট আমরা করেছি তার থেকে অনেক বেটার হতে পারত একেবারে জানাবেন। এবং হোপফুলি তামিম আবারও যুক্ত হবেন খেলার মাঠে কিংবা বোর্ডে। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, আমরা দেখে এসে আবার আলোচনায় ফিরছি। প্রথম ক্রিকেটার হিসেবে বিসিবির সভাপতি হলেন ফারুক আহমেদ। 1993-1994 মৌসুমে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, খেলেছেন 1999 ওয়ানডে বিশ্বকাপেও। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকও ছিলেন লম্বা সময়। সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের মধ্যে তিনি প্রথম ক্রিকেট বোর্ডে সভাপতি পদে অধিষ্ঠিত হলেন। প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা, দেশকে এগিয়ে নিয়ে যা। শেষমেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পথে হাঁটল বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশে প্রথম ক্রিকেটের অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণ করলেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এর আগে ভারতের বোর্ড সভাপতি ছিলেন গাঙ্গুলি, পরে রজার বিনি বসছেন সেই পদে। পাকিস্তানে ছিলেন রমিজ রাজা। এছাড়া শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন বোর্ড সভাপতি হয়েছিলেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। দীর্ঘ প্রায় 1 যুগ পর বিসিবি সভাপতির দায়িত্ব পালন করার পর বুধবার পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় নতুন সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয় ফারুক আহমেদকে। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হন তিনি। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ পুরনো। 1993-94 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেটের সাথেই ছিলেন।
ফারুক 2016 সালে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে ইস্তফা দেন, যা বিরল এক ঘটনা। দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ এবং দ্বিস্তরবিষ্ট নির্বাচক কমিটির ফর্মুলা তীব্র বিরোধিতা করে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন তিনি। ভাগ্যের ফেরে আবারও বিসিবিতে ফিরলেন, এবার সভাপতি হয়ে। বাংলাদেশ টিম খুব ভালো করছিল, আই ওয়াজ লাইক সেকেন্ড টিমে মোটামুটি সাকসেসফুল ছিলাম, এভরিথিং ওয়াজ গুড, বাট অল অফ এ সাডেন দ্য বোর্ড একটা বললো যে একটা 2-tier সিলেকশন প্যানেল বানাবে। সো আমি কিন্তু সবসময় ফাইট করেছি সিস্টেমকে নিয়ে। সাবেক এই ব্যাটসম্যান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন প্রায় 15 বছর। 1993 আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলেছেন 7টি আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ দেশের জার্সিতে খেলেছেন 1999 বিশ্বকাপে। খেলোয়াড়ি জীবন শেষে 2 দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। 2003 থেকে প্রথম দফায় প্রধান নির্বাচক পদে দায়িত্ব পালনকালে অনূর্ধ্ব 19 দল থেকে জাতীয় দলে তুলে আনেন দেশসেরা মুশফিক, সাকিব ও তামিম ইকবালকে। নতুন মুখ যারা সৎ, যোগ্য, ক্রিকেট বোর্ডে তাদেরকে এনে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। সুযোগ দিতে হবে নতুনদের। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তরুণদের দিকে তাকানো ছাড়া আর বিকল্প নেই, সেটা ফারুক আহমেদ ভালোই জানেন। নতুন ফেস, দেয়ার আর সো মেনি পিপল। ইফ ইউ লুক এট দ্য বোর্ড, দেয়ার আর ডিরেক্টরস ফর 40 years, 35 years. সো তাদের আর কি দিবে? তাদের তো মাথায় কিছু নতুন নাই, নিউ আইডিয়াস, সো দ্যাট ইউ নো ইউর ক্রিকেট প্রসপার্স। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। খন্দকার জামিল উদ্দিন আছেন আমাদের সঙ্গে, সাবেক পরিচালক বিসিবি। জামিল ভাই, যেমনটা দেখছিলাম আমরা যে অনেক কথাই বলছিলেন ফারুক আহমেদ, তিনি যেহেতু বিসিবির সভাপতি পদে বসেছেন, সঙ্গে নাজমুল আবেদিন ফাহিম, এই দুজনের নতুন অন্তর্ভুক্তি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে তাদের সামনে কি এই বোর্ডে? এই মুহূর্তে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা, বোর্ডের কার্যক্রমগুলোকে যত দ্রুত সম্ভব সচল করা, এবং আগামীতে ওনার একটা পরিকল্পনা করা হচ্ছে, যে 100 দিনের একটা পরিকল্পনা, যে 100 days, আমি এই 100 days মধ্যে কী কী করতে চাই, সেই রকম একটা পরিকল্পনা করে উনি বোর্ডটাকে এগিয়ে নিয়ে যাবেন। যেসব শূন্যস্থানগুলো আছে, যেসব জায়গায় এখনও স্থবির হয়ে আছে, সেগুলোকে সচল করবেন, বোর্ডের স্বচ্ছতা আনয়ন করবেন, এবং বোর্ডে এই দুটো কাজ করতে পারলে কিন্তু আপনার সাফল্যটা আসছে। অর্থাৎ 3টা স্বচ্ছতা, সাফল্য এবং সৎ মানুষদের আগমন, এই 3টা জায়গায় যদি উনি কাজ করতে পারেন। উনি কিন্তু বলেছেন বোর্ডে নতুন মুখ আসবে যারা ক্রিকেট নিয়ে সত্যিকার অর্থে ভালোবাসেন, যারা ক্রিকেটকে পছন্দ করেন, ক্রিকেট নিয়ে কাজ করতে চান, সেরকম ডেডিকেটেড ব্যক্তিরা ক্রমান্বয়ে আস্তে আস্তে বোর্ডে ওনার সঙ্গে যোগ দিবেন। অর্থাৎ যে এখন কিন্তু 25 জন পরিচালক, প্রেসিডেন্ট সহ 25 জন পরিচালকের বোর্ড, তার মানে হচ্ছে এখন 10 জন আছেন প্রেসিডেন্ট সহ, তার মানে হচ্ছে আরও প্রায় 15 জনের পদটা খালি আছে। সুতরাং এই জায়গাগুলো যত দ্রুত সম্ভব পূরণ করতে হবে, কারণ ক্রিকেট একটা মহাযজ্ঞ। সুতরাং প্রত্যেকেরই কিন্তু স্পেসিফিক দায়িত্ব আছে। সুতরাং এই দায়িত্বগুলো কিন্তু যেহেতু নীতি নির্ধারণী দায়িত্ব, সেগুলো পরিচালক হিসেবে সেই দায়িত্বগুলো কিন্তু কোনো এমপ্লয়ি দিয়ে পূরণ করা যাবে না। আজকে যদি আপনি গেম ডেভেলপমেন্ট দেখেন, ক্রিকেট অপারেশন দেখেন, গ্রাউন্ড দেখেন, অনেকগুলো জায়গা আছে, সেসব জায়গায় যারা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, তারাই কিন্তু নির্বাহী আদেশটা দেন যে কী করতে হবে, কখন কী করতে হবে। সুতরাং এই নির্বাহী আদেশের প্রেক্ষিতে কিন্তু যারা কর্মচারী আছেন তারা কাজগুলো করেন। সুতরাং এই জায়গাগুলো যত দ্রুত ভালো ভালো সংগঠক দিয়ে, ভালো ভালো লোক দিয়ে পূরণ করে এটাকে সচল করা যায়, তত দ্রুতই কিন্তু ক্রিকেটে আস্তে আস্তে স্থবিরতাটা কেটে আসবে। আপনাকে মনে রাখতে হবে, আমাদের সামনে কিন্তু ভারত সফর আছে, সাউথ আফ্রিকা সফর আছে, নারী T20 ওয়ার্ল্ড কাপ দুঃখজনক হলো, যদিও সরে গেছে, বাট সেটাও তো আমাদেরকে খেলতে যেতে হবে। সুতরাং অনেকগুলো কর্মসূচি কিন্তু আমাদের হাতে আছে। দেশের যে লোকাল ক্রিকেট, সেটাও কিন্তু স্থবির হয়ে আছে। সামনে কিন্তু আমরা জানি যে সেপ্টেম্বর থেকে জাতীয় লিগ শুরু হওয়ার কথা। সুতরাং সেটার ব্যাপারে পরিকল্পনা নিতে হবে। সুতরাং এই কার্যক্রমগুলি পরিচালনার জন্য যত দ্রুত সম্ভব শূন্যস্থানগুলো পূরণ করে উনি আবার বোর্ডকে সচল করে কার্যক্রমগুলো সামনে এগিয়ে নিতে পারবেন, ততই আসলে সাকসেসটা আসবে একেবারে। হ্যাঁ, প্রথম আসলে তো আজকে মাত্র একটা সেশনই খেলা হয়েছে, বলা যায় এক সেশনে কিছু বেশি, 41 ওভারের মতো খেলা হয়েছে। এক সেশনে 30 ওভার হয়, সেখানে 41 ওভার, 1.5 সেশনের মতো আমরা বলতে পারি যে মোটামুটি 1.5 সেশন খেলা হয়েছে। শুরুটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল, 16 রানের 3 উইকেট পাকিস্তানের মাটিতে, এটা আসলে চিন্তাই করা যায় না। সুতরাং আমাদের পেসাররা দুর্দান্ত শুরু এনে দিয়েছে। তারপরে একটা বড় জুটি হয়েছে টেস্ট ক্রিকেটে, এটা হরহামেশাই হয়ে থাকে, হঠাৎ করে একটা জুটি গড়ে উঠে, তারপরে সেটা ভাঙা হোক। তারপরেও রিজওয়ান এবং শাকিল মিলে আবার একটা পার্টনারশিপ তৈরি করেছেন। তো আমার মনে হয় যে এরকম পেস বান্ধব উইকেটে পাকিস্তানও কিন্তু 4টা পেসার নিয়ে খেলছে, আমরা 3টা পেসার, ওরা কিন্তু 4টা পেসার নিয়ে খেলছে। সো আমাদেরকেও কিন্তু পাকিস্তানের তোপের মুখে পড়তে হবে প্রথম দিকে। সুতরাং
এই পাকিস্তানকে যত কম রানের মধ্যে আমরা বেঁধে রাখতে পারবো ততই কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন তৈরি হবে। কারণ ভুলে গেলে চলবে না যে ওদের মাটিতে ওদের পেসারদের এগেনস্টে 250-300 রান করা কিন্তু আসলে খুব কঠিন একটা কাজ হবে। সুতরাং সেক্ষেত্রে পাকিস্তানের ইনিংসটাকে যদি আমরা 250-300 রানের মধ্যে বেঁধে ফেলতে পারি তাহলে একটা ফাইট করার আমাদের একটা ছেলেদের মনে একটা মনোবলটা তাদের দৃঢ় হবে এবং আমাদের ব্যাটসম্যান যারা তারা নিজেদেরকে সেভাবে মাঠে নিজেদেরকে ঢেলে সাজাতে পারবেন। কারণ হচ্ছে আপনি যদি এখন 400-500 রান করে ফেলে তাহলে কিন্তু মোরালি আমাদের ব্যাটসম্যানরা কিন্তু উইক হয়ে যাবে। সুতরাং ব্যাটসম্যানদেরকে চাঙ্গা রাখার জন্য বোলারদের দরকার হচ্ছে যত কম রানে বেঁধে ফেলা যায়, তাহলে আমাদের ব্যাটসম্যানরাও চাঙ্গা হবে। এবং যেহেতু 5 দিনের ম্যাচে 1 দিনের মাত্র ডেস্টিনেশন খেলা হয়েছে, সুতরাং এই বাকি সময়টার মধ্যে যাতে আমরা পাকিস্তানকে আটকে রাখতে পারি এবং খেলাটার রেজাল্ট হলো সেই রেজাল্টটা যাতে আমাদের বিপক্ষে না যায় সেই চেষ্টাটা আমাদেরকে আসলে করতে হবে। সুযোগ আছে, মানে সেই সুযোগটা আমাদের আছে, না জিততে পারলেও হারা যায় না, এমন এটা মাথায় রাখতে হবে যে আমরা এমন পারফরমেন্স করব যদি আমরা জিততে নাও পারি, আমরা যদি না হারি। হ্যাঁ, সুতরাং পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সঙ্গে টেস্ট ড্র করাটাও কিন্তু একটা ক্রেডিটের ব্যাপার, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। ছোট্ট করে জানতে চাই, 30 সেকেন্ডস আছে, নাজমুল আবেদিন ফাহিমকে কোন কমিটিতে দেখতে চান? আমি আসলে ওনাকে দুটো কমিটি আছে, একটাতে অলরেডি একজন চলে গেছেন ক্রিকেট অপারেশনস, সেই জায়গাটা খালি আছে, জালাল ভাই পদত্যাগ করেছেন। আরেকটা কমিটিতে অলরেডি সুজন আছে, সুজন তো বোর্ড পরিচালক হিসেবে কাজ করেন, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো আমি মনে করি যেহেতু সুজন অলরেডি আছে সেখানে ডেভেলপমেন্টে, আমি মনে করি আপাতত ওনাকে ক্রিকেট অপারেশনসে যদি দায়িত্ব দেওয়া হয়, উনি দেশ বিদেশে অনেক ক্রিকেটার অনেক ক্রিকেট প্রশাসকদেরকে চেনেন, কাজটা করতে ওনার জন্য সহজ হবে, আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। সেটাই তো আলটিমেট চাওয়া, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জালাল ভাই যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।